এই আমরা তো সারাদিন গেম গেমে ধ্বংস করবে। আমি পোকার খেলি কিনা? আপনি কিন্তু পোকার খেলে হ্যাঁ, ওইটা আমি আমার কাজের ফাঁকে খেলি, কাজ বাদ দিয়ে তো পোকার খেলি, হচ্ছে অবসর সময়। ভাই দেশের বাজেট দেখছেন? বাজেট আবার বাড়ছে। গাড়ির সাথে বাজেট জানো টোটাল ইউনিয়ন আগে তো বাজেট 11 লাখ, এখন তো টোটাল ইউনিয়নের প্রাইস হয়ে গেছে তো মিনিমাম কত, তো ট্যাক্স দিয়ে তো 35-38 লাখ, আগে তো 20 লাখের মধ্যে এই ফোন রাখো। চলো, আমরা যেটা ছিলাম, আমরা করতেছিলাম হচ্ছে রেজোনেন্স। তো আমাদের রেজোনেন্সের মৌলিক আইডিয়াটা কি ছিল যে আমাদের কতগুলো সমান্তরাল অরবিটাল থাকবে, সমান্তরাল পি অরবিটাল থাকবে, অথবা সেখানে কিছু ফাঁকা অরবিটাল থাকতে পারে, অথবা লোন পেয়ার আছে এরকম অরবিটাল থাকতে পারে। তাহলে তিন ধরনের অরবিটাল আসলে রেজোনেন্সে অংশগ্রহণ করে। কি কি? সমান্তরাল পি অরবিটাল, ফাঁকা অরবিটাল এবং কি মুক্ত জোড় আছে এমন অরবিটাল। অর্থাৎ তোমাকে এরকম একটা স্ট্রাকচারের মধ্যে এই প্যাটার্নগুলো খুঁজে বের করতে হবে যে পি অরবিটাল আছে কিনা, ফাঁকা অরবিটাল আছে কিনা, বা মুক্ত জোড় আছে এমন অরবিটাল আছে কিনা। আচ্ছা, তাহলে কতগুলো ফাঁকা অরবিটালে বা কতগুলো সমান্তরাল পি অরবিটালে বা কতগুলো লোন পেয়ার আছে এরকম অরবিটাল যদি পাশাপাশি থাকে, তখন ওই অরবিটালগুলোতে ইলেকট্রনের যে সঞ্চরণশীলতা, ইলেকট্রনের যে ঘোরাঘুরি, তাকে আমরা কি বলতেছি? রেজোনেন্স বা অনুরণন। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন আমাদের আবেশীয় প্রভাব এবং রেজোনেন্সের মধ্যে মূল পার্থক্যটাকে বুঝতে হবে যে আবেশীয় প্রভাব কি। আবেশীয় প্রভাবে অংশগ্রহণ করে কোন ধরনের ইলেকট্রন? যে ইলেকট্রনগুলো সিগমা বন্ধনে থাকে, ওকে। আর রেজোনেন্সে অংশগ্রহণ করে কোন ধরনের ইলেকট্রন? এক হচ্ছে পাই ইলেকট্রন, আরেকটা কি মুক্ত জোড়। এক হলো পাই ইলেকট্রন, একটা কি মুক্ত জোড়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিফারেন্স, এগুলো বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন চলো আমরা আজকে মূলত তোমাদেরকে শেখাবো রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে আঁকতে হয়। এটাও হচ্ছে এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিস। ঠিক আছে, আমি তো বেসিক বুঝছি, সমস্যা নাই। আঁকতে হয় তো এগুলো আঁকতে গিয়ে হচ্ছে যে তুমি অনেক বেশি ঝামেলায় পড়বা। তো এগুলো ফার্স্ট টাইম তোমার এগুলা অনেক কমপ্লেক্স মনে হবে, বাট অনেক বেশি প্র্যাকটিস করলে তারপরে জিনিসগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে প্রচুর। সো আমাদের সেকেন্ড লাইন দাও, ড্রয়িং রেজোনেটিং স্ট্রাকচারস। Drawing resonating structures. আচ্ছা, এবার মনোযোগ দিয়ে শুনলে কি বলি, যা যা বলবো এগুলো মাথায় রাখবো, তুমি কিন্তু ইজিলি আঁকতে পারবে। কিছু বেসিক জিনিস আগে বলবো। মনে করো, দেখো এইগুলো করো, ধরো এ এবং বি, ধরো এ এবং বি দুইটা পরমাণু, এ এবং বি দুইটা পরমাণু। এই দুইটা পরমাণুর মাঝে একটা ডাবল বন্ড আছে। ঠিক আছে, এই ধরনের সিনারিও তুমি অর্গানিক কেমিস্ট্রিতে প্রচুর পাবা। দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড, একটা কার্বন একটা অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ড। ঠিক আছে, এরকম সিনারিও তুমি প্রচুর পাবা অর্গানিক করতে গেলে। এখন
দেখো এই ডাবল বন্ডের মধ্যে একটা হচ্ছে যে সিগমা বন্ধন আর এটা কি বন্ধন, পাই বন্ধন। একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন। তো যেটা সিগমা বন্ধন, তো জেনারেলি আমরা নিচের বন্ধনটাকে হচ্ছে সিগমা বন্ধন বিবেচনা করি আর উপরের বন্ধনটাকে আমরা পাই বন্ধন বিবেচনা করি। সিগমা বন্ধনের গায়ে আমরা টাচই করব না, আবারও বলতেছি সিগমা বন্ধনের গায়ে আমরা টাচই করব না, বিকজ রেজোন্যান্সে সিগমা বন্ধনের কোনো পার্টিসিপেশন নাই। সিগমা বন্ধনের যেটা আছে এটা যেমন আছে তেমনই থাকবে, এটাকে আমরা টাচ করব না, ঠিক আছে। আমরা যেটা করব এখন ফোকাস করব, আমরা যে কাজটা করব বলো এই উপরের বন্ধনটা আমার কি বন্ধন, পাই বন্ধন না? পাই বন্ধন কিনা বলো তো? প্রতিটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা, এটা আমরা সবাই জানি। এখন আমরা করব কি, এই পাই বন্ধনের দুইটা ইলেকট্রনকে আমি বি এর মাথায় তুলব। পাই বন্ধনের দুই ইলেকট্রনকে আমি কার মাথায় তুলব? বি এর মাথায় তুললাম। দেখো আচ্ছা দেখো ইলেকট্রন তুলে ফেলা মানে হলো বন্ধনটাকে তুমি শেষ নষ্ট করে ফেলছো, বন্ধনটাকে তুমি ভেঙে ফেলছো। ইলেকট্রনকে একজনের মাথায় তুলে দেওয়া মানে বন্ধনটা আর থাকবে না। তাহলে নিচের বন্ধনটা কিন্তু ভাইয়া থাকবে, কারণ আমি সিগমা বন্ধনের গায়ে টাচ করতে পারবো, এটা যেমন আছে আমরা তেমনই থাকবে, বি তার মতোই থাকবে। ইলেকট্রন তুলে ফেলা মানে আমি বন্ধনটা ভেঙে ফেলছি। এতে করে কি হইলো, যার মাথায় তুলবো, যার মাথায় তুলবো তার মাথায় দিবা মাইনাস, তার মাথায় দিবা মাইনাস, আর যার থেকে তুলবো তার মাথায় কি প্লাস। বুঝছো? ওকে, এই জিনিসটা মাথায় ঢুকে ফেলবে। যার মাথায় তুলবো, যখনই এরকম অ্যারো চিহ্ন দেখবা একটা বন্ধন থেকে দুটো ইলেকট্রন তোলা হচ্ছে, যার মাথায় তুলবা তার মাথায় তুমি চোখ বন্ধ করে মাইনাস দিয়ে দিবা, আর যার থেকে তুলবা তার মাথায় তুমি কি দিয়ে দিবা? প্লাস দিয়ে দিবা। তাইলে একটা বন্ধনকে যখন আমি ভাঙলাম কি তৈরি হলো? প্লাস এবং মাইনাস তৈরি হলো। এখন আমি যদি এই প্লাস মাইনাসকে আবার কম্বাইন করে ফেলি, বলো তো প্লাস মাইনাসকে কম্বাইন করে ফেললে কি আবার এই পাই বন্ধনটা ফেরত আসবে না? বলো তো। হ্যাঁ, আমি প্রথমে বন্ধন ভেঙে কি করছিলাম? প্লাস মাইনাস বানাইছিলাম, আর প্লাস মাইনাসকে একত্রিত করলে আবার কি আমি পাই বন্ধনটা ফেরত পাবো কিনা? অবশ্যই আমি পাই বন্ধনটা ফেরত পাবো। এই যে কাজটা আমি ভাইয়া করলাম, এই কাজটাই তোমার রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে রিপিটিটিভলি করতে হবে। বন্ধন ভেঙে প্লাস মাইনাস, বন্ধন ভেঙে প্লাস মাইনাস, বুঝো? বন্ধন ভেঙে প্লাস মাইনাস, প্লাস মাইনাস কি মিলায় আবার কি পাইলাম? বন্ধন পাইলে। এই কাজটা তুমি যদি করাটা শিখতে পারো, রেজোনেটিং স্ট্রাকচার তোমার হাতের মধ্যে হবে, ঠিক আছে। বাট এই ছোট্ট বিষয়টা বুঝতে না পারলে তোমার কিন্তু অনেক ঝামেলা হবে। আচ্ছা, কেন টু মাইনাস হবে ব্যাপারটা বুঝো। দুইটা ইলেকট্রন তুলা, ওই দুইটার মধ্যে কিন্তু একটা বি এর নিজের, দুইটাই তো বি এর, মানে একটা হচ্ছে বি এর নিজের, আরেকটা হচ্ছে সে এ থেকে পাইছে, এজন্য মাইনাস কিন্তু একটা, দুইটা মাইনাস হবে। বুঝছো সবাই এটা? আচ্ছা এবার আসো, মনে করো, লক্ষ্য করো এবার প্লিজ, মনে করো তুমি তো অক্সিজেন, অক্সিজেনের দিকে একটু লক্ষ্য করো, অক্সিজেন এই যে মনোযোগ দেবে একটু কমে বলেন এই জিনিসটা বলো। এটা হচ্ছে অক্সিজেনের কি স্বাভাবিক অবস্থা? অক্সিজেন অলওয়েজ কয়টা থাকে? দুই হাতে। এখন এই দুই হাতের অ্যারেঞ্জমেন্ট দুই ভাবে হতে পারে। দেখো এই দুই হাতের অ্যারেঞ্জমেন্ট দুই ভাবে হতে পারে। একটা হলো অক্সিজেন থাকবে দুই দিকে একটা একটা হাত, ঠিক আছে? তাহলে কয় হাত হলো? দুই হাত, ঠিক আছে। আর আমরা এটা সবাই জানি 9 10 থেকে ছোটবেলা থেকে, অক্সিজেনে কয়টা মুক্ত জোট থাকে? দুইটা। আচ্ছা, অথবা আরেকটা সিনারিও ভাইয়া হতে পারে, অক্সিজেন এরকম ডাবল বন্ডে থাকবে, তখন অক্সিজেনে কয়টা লোন পেয়ার? দুইটা লোন পেয়ার আছে। ওকে, এই অ্যারেঞ্জমেন্টটা আমরা দেখলাম। তো আপাতত আমরা এই অ্যারেঞ্জমেন্টটা নিয়ে একটু কথা বলি। রেজোন্যান্সে এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে যে পাওয়া যায়, এটাও পাওয়া যায়, দুটোই পাওয়া যায় কম বেশি।
দুইটাই পাওয়া যায়। এবার বুঝুন, এখন আমি করব কি, দেখ মনোযোগ দাও, আমি একটা লোন পেয়ার ঠিক রাখবো। বুঝো, একটা লোন পেয়ার আমি ঠিক রাখবো, একটা লোন পেয়ার আমি ঠিক রাখবো, একটা লোন পেয়ার আমি হাত দিব না, একটা লোন পেয়ার আমি হাত দিব না, ওটা ঠিক রাখবো না। আমি করব কি, এই যে লোন পেয়ার আছে না এখানে, এই লোন পেয়ার ইলেকট্রন কয়টা? দুইটা না? এখানে লক্ষ্য করো, এখানে আমি এই বন্ধনে থাকা দুইটা ইলেকট্রনকে বি এর মাথায় তুলছিলাম, ঠিক আছে? এখন আমি তার উল্টা কাজটা করব, আমি এই দুইটা ইলেকট্রনকে এইখানে শিফট করে দিই, ঠিক আছে? এই দুইটা ইলেকট্রনকে আমি এখানে শিফট করে দিই। আচ্ছা, শিফট করলে কি হবে বলো তো? দুইটা ইলেকট্রন মিলে কি তৈরি হয়? একটা নতুন বন্ধন তৈরি হয় না? দুইটা ইলেকট্রন মিলে কি তৈরি হয়? একটা নতুন বন্ধন তৈরি হয় কিনা? হয়। কথাটা বুঝতে পারছো? এই দুইটা ইলেকট্রন যদি এখন এখানে চলে আসে, তাহলে কি বলতো, কি হবে? এখানে নতুন বন্ধন তৈরি হবে না? নতুন বন্ধন তৈরি হবে না? কথাটা বুঝো, নতুন বন্ধন তৈরি হবে। ওকে, মানে দুইটা ইলেকট্রন তুলে ফেললে একজনের মাথায় বন্ধনটা ভেঙে যাবে, আবার ওই দুইটা ইলেকট্রন যদি আবার আগের জায়গায় ফেরত চলে আসে, তাহলে নতুন একটা বন্ধন আবার কি তৈরি হয়ে যাবে। এই কাজটাই আমরা বারবার করব, ঠিক আছে? দুইটা ইলেকট্রন তুলবো, দুইটা ইলেকট্রন ঢুকাবো, সিম্পল। বন্ধন ভাঙবো, বন্ধন তৈরি করবো, এই কাজটাই আমাকে বারবার করতে হবে। এখন এখানে কি হইলো ব্যাপারটা বুঝো, কি হইলো, এখানে অক্সিজেনের না একটু সমস্যা হয়ে গেছে। এরকম সমস্যা, এবার তুমি অক্সিজেনের চারপাশে একটু গুণতো কয়টা ইলেকট্রন আছে, গুণতো দেখো, এই জায়গায় একটা আছে, কয়টা? এইখানে একটা, এখানে কয়টা? দুইটা, তিনটা, চারটা, এখানে কয়টা? একটা, কয়টা হইলো? পাঁচটা। কিন্তু অক্সিজেনের ভ্যালেন্স শেলে কয়টা থাকার কথা? ছয়টা, 2,6 আছে। কয়টা এখন ভ্যালেন্স শেলে? পাঁচটা না, মানে একটা কম আছে, প্লাস আসবে। অক্সিজেন কি আসবে? বুঝছো? অক্সিজেন প্লাস আসবে। অক্সিজেন যদি 3 হাতে থাকে, চোখ বন্ধ করে অক্সিজেন কি দিয়ে দিব? প্লাস, ঠিক আছে? প্লাস দিয়ে দাও, প্লাস দিয়ে, প্লাস দিয়ে, প্লাস দিয়ে। আচ্ছা, এটা বুঝছি ভাইয়া, এই সিনারিওটা তুমি পাবা, ঠিক আছে? এবার এইখানে আসো, এখানে আসো, এই অক্সিজেনে আসো, দেখো এইবার এইখানে যদি আমি কি করি, দেখো এইখানে যদি এবার আমি অক্সিজেনে ভাইয়া দুইটা লোন পেয়ার আছে, ঠিক আছে? এবং অক্সিজেন দুই হাতে আছে, বলো এই দুই হাত, এই দুই হাত আর এই দুই হাতের মধ্যে মৌলিক পার্থক্যটা বলতে পারবা? এখানে ডাবল প্লাস হবে না, কোনটা? মানে এ প্লাস এর ঠিক আছে, দুইটা হবে না, হ্যাঁ দুইটা হবে না, সেটা দুইটা ইলেকট্রন চলে গেছে। না না, একটা প্লাস এক, একটা তো তার কাছে আছে, একটা আছে, আরেকটা গেছে। এই জায়গায় তো একটা তার কাছে আছে, আরেকটা গেছে। এবার দেখো এই দুইটা বন্ধন আর এই দুইটা বন্ধনের মধ্যে মৌলিক পার্থক্যটা কোথায়? এইখানে দুইটাই সিগমা না, কারণ দুইটাই তো সিঙ্গেল বন্ড, ঠিক আছে? দুইটাই কিন্তু সিগমা, এই জন্য লোন পেয়ার এখানে ঢুকছে। কিন্তু এইখানে দেখো তো, এইখানে যে ডাবল বন্ডটা আছে, এখানে একটা সিগমা আর একটা কি পাই, একটা সিগমা একটা কিন্তু পাই, বুঝছো কি? একটা সিগমা একটা পাই। এখন কি হবে দেখো, এখন এই যে বন্ধনটা, এই বন্ধনের দুইটা ইলেকট্রন, মনে করো যে কাছে আমি এই লোন পেয়ারটা নিচে দিই, এবার আমি এই বন্ধনের দুইটা ইলেকট্রনকে আমি কি করি, আমি অক্সিজেনের মাথায় তুলে দেই, ঠিক আছে না? অক্সিজেনের মাথায় তুলে দেই, দেখি কি হয়, তুলে দেই, দেখি কি হয়। আচ্ছা, যদি এই কাজটা আমি করি, দেখো কি হবে, অক্সিজেনে তো এই দুইটা লোন পেয়ার আগে থেকে আছে, বন্ধনের দুইটা ইলেকট্রনই এখন কি অক্সিজেনের মাথায় তুলে দিছি না? তাহলে এখানে আরো দুইটা ইলেকট্রন চলে আসলো না, বলো আসলো কি না? আসলো। এখন হাত কয়টা হয়ে গেল? হাত কয়টা হয়ে গেল? একটা হাত হয়ে গেল না? এখন তুমি একটু কাউন্ট করে দেখো তো, অক্সিজেনের ভ্যালেন্স শেলে কয়টা আছে? গুণ 1 2 3 4 5 6, এখানে একটা আছে, কয়টা হলো? 7টা। কিন্তু নরমাল অবস্থা থাকে কয়টা? 6টা। আর একটা বেশি আছে না? তার মানে অক্সিজেনে চলে আসবে মাইনাস।
বুঝছো? অক্সিজেন চলে আসবে মাইনাস, কারণ একটা বেশি আছে এখন তার ভ্যালু হচ্ছে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে ভাইয়া অক্সিজেন যদি 3 হাতে থাকে তাহলে অক্সিজেন কি আসবে প্লাস, বুঝছো কিনা? অক্সিজেন যদি 3 হাতে থাকে তাহলে অক্সিজেন কি আসবে প্লাস, আর অক্সিজেন যদি 1 হাতে থাকে তাহলে অক্সিজেন কি আসবে মাইনাস। মাইনাস, বুঝছি? মাইনাস মাইনাস। ওকে, আচ্ছা তাহলে এই দুইটা জায়গায় ভাই আমরা কি করলাম বলো তো? এইখানে লোন পেয়ারের দুইটা ইলেকট্রন ঢুকায়া একটা বন্ধন পাইছিলাম, ঠিক আছে না? এটাই তো করছি। আর এইখানে বন্ধনের দুইটা ইলেকট্রন উঠাইয়া কি পাইছি, একটা লোন পেয়ার পাইছি, বুঝছি কিনা? জাস্ট একটা একটা রিভার্স প্রক্রিয়া, এটাই আমরা বারবার করব। আর এই বেসিকটা কি, যে ভাইয়া যখনই আমি ইলেকট্রন উঠাবো, যার মাথায় উঠাবো, যার মাথায় আমি উঠাবো তার মাথায় কি মাইনাস দিয়ে দিব, চোখ বন্ধ করে, যার মাথায় উঠাবো তার মাথায় কি মাইনাস দিয়ে দিব, ঠিক আছে? আর যার থেকে উঠাবো তার মাথায় কি দিব প্লাস দিব, আর প্লাস মাইনাস একসাথে কম্বাইন করলে কি আবার আমি কিন্তু আমার আগের বন্ধনটা ফেরত পেয়ে যাবো, বুঝছি কিনা? জাস্ট এতটুকু বেসিক তোমাদের ক্লিয়ার থাকে, ইনশাআল্লাহ আমরা রেজোনেটিং স্ট্রাকচারগুলো খুব স্মুথলি আঁকতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার জিনিসটা। চলো এবার আমরা আস্তে আস্তে রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে আঁকে তোমাদেরকে আমি দেখাই। সবাই আমরা যেই যৌগটা রেজোনেটিং স্ট্রাকচার প্র্যাকটিস করছি হচ্ছে বেনজিন। তোমরা সবাই বেনজিন পড়ছো, দেখো বেনজিন তোমরা পড়ছো 9 10 এ, এবং তোমরা সবাই জানো যে ভাইয়া বেনজিনের ভিতরে এরকম একটা গোল্লা দেয় না, বেনজিনের ভিতরে এরকম একটা গোল্লা দেয়, ঠিক আছে না? এই গোল্লা দেওয়ার কারণ কি? হ্যাঁ সংক্ষেপ না, অ্যাকচুয়ালি এই গোল্লাটা দেওয়ার পিছনে তার কারণ হলো রেজোনেন্স, ঠিক আছে? বেনজিন বলো এ রেজোনেন্স। চলো আমরা একটু দেখি যে এই গোল্লা দেওয়ার পিছনে কি কাহিনী। চলো বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার আমরা আঁকবো, একটু বড় করে এত খাতার মধ্যে, কার্পণ্যতা করিও না। আর দেখো আমার তো এখানে বোর্ড বড়, আমি বড় করে তুলে খাত, এগুলোতে এক লাইনই থাকে, মোট 5টা স্ট্রাকচার হবে, এক লাইনে যেতে থাকে, ঠিক আছে? এগুলো একটু জাস্ট খাতার মধ্যে ভাবে কি ম্যানেজ করে রাখো। আচ্ছা দেখো বেনজিনে তুমি হলো এখানে 3টা ডাবল বন্ড আছে, এই হলো ডাবল বন্ড, ঠিক আছে? দিলাম 3টা ডাবল বন্ড সবাই জানি। আচ্ছা দেখো এখানে কোনো লোন পেয়ার আছে, স্ট্রাকচারের মধ্যে লোন পেয়ার আছে না, লোন পেয়ার নিয়ে আমাদের জন্য জানা নেই। অনলি কাদেরকে নিয়ে কাজ করব, এই যে পাই বন্ধন যেগুলো আছে, যেগুলো ডাবল বন্ড, ওগুলো নিয়ে আমাদের কাজ। আমি আগে বলছি রেজোনেন্সের ক্ষেত্রে সিগমা বন্ধনের কোনো পার্টিসিপেশন নাই। সিগমা বন্ধনের কাজ কখন, যখন আবেশীয় প্রভাব আসবে তখন। আবেশীয় প্রভাবের কাহিনী অলরেডি আমাদের শেষ। আচ্ছা এখন করব কি দেখো, এখন আমরা স্ট্রাকচারগুলো দুইভাবে আঁকা যায়, এগুলা ক্লকওয়াইজ আঁকা যায়, আবার স্ট্রাকচারগুলো কি অ্যান্টি ক্লকওয়াইজ আঁকা যায়। তবে আমি অ্যান্টি ক্লকওয়াইজ আঁকতে বলবো তোমাদেরকে, অ্যান্টি ক্লকওয়াইজ একটু সুবিধা, ঠিক আছে? ক্লকওয়াইজ থেকে দেখো তুমি কি করবা, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আঁকতেছিলাম। এই যে পাই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে, কয়টা আছে? 2টা না? আমি করব কি, এই 2টা ইলেকট্রনকে এই কার্বনের মাথায় তুলে দাও, ঠিক আছে? এই কার্বনের মাথায় তুলে দাও, ঠিক আছে না? তুলে দাও। তুলে দিলে কি হবে দেখো, তুলে দিলে কি হবে, আচ্ছা দেখো এবার দেখো এই 2টা পাই বন্ধনের গায়ে আমরা কিন্তু টাচই করি নাই, ঠিক আছে? তাহলে এরা যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে? আচ্ছা একটু আগে কি পড়াইলাম, যার মাথায় তুলবো তার মাথায় কি মাইনাস, তাহলে এখানে মাইনাস আসবে, ঠিক আছে? যার থেকে তুলবো সেখানে কি আসবে, ঠিক আছে? আসবে, ঠিক আছে? হয়ে গেল, একটা হয়ে গেল স্ট্রাকচার। পরেরটা আসবে, তাহলে প্রথম পাই বন্ধন নিয়ে কাজ করা আমাদের শেষ। এইবার আমি কাকে টার্গেট করব, এই পাই বন্ধনকে নাকি এই পাই বন্ধন? দেখো তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছ না,
করতে হবে এখানে, এর পরেরটা মানে এইটাকে টার্গেট করতে হবে। তুমি যদি আবার একটা অ্যান্টি ক্লকওয়াইজ পরেরটা যদি আবার ক্লকওয়াইজ দাও তাহলে আমরা মিলাইতে পারবো না, সমস্ত উল্টাপাল্টা চলে যাবে স্ট্রাকচার। ক্লকওয়াইজ গেলে পুরোটাই ক্লকওয়াইজ যাইতে হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে হ্যাঁ, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পুরোটাই কি অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে হবে। এবার কি করবো দেখো, পরের পাই বন্ধনটাকে আমি টার্গেট করি, আমি এই পাই বন্ধনের দুইটা ইলেকট্রনকে আমি এবার এই পাশের কার্বনে তুলে দিই, ঠিক আছে, দেখি কি হয়। আগে আইকন আমি আগে আঁকি, তুমি এটা আঁকা শেষ করি তারপরে আঁকো, তাহলে কাটাকাটি হবে। এই আগে আইকন না, এটা বুঝো তারপরে আঁকো, এটা তোমাকে কাটাকাটি করতে হবে, আমি এটা বুঝতে পারি, তোমাকে বোঝার শুরু করি। দেখো বলো তো ভাইয়া এই প্লাস মাইনাস ঠিকঠাক আছে কিনা? এই প্লাস মাইনাস তো জায়গা মতোই আছে, ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে। এই পাই বন্ধনের গায়ে কি হাত দিছি? দেই নাই, এটা যেমন আছে তেমনই থাকে, ঠিক আছে, থাকলো। এবার বলো এই দুইটা ইলেকট্রনকে এইখানে তুলছি, দিলে যার মাথায় তুলছি তার মাথায় কি বলো মাইনাস, আর যার থেকে তুলছি তার মাথায় কি দিলাম প্লাস, বুঝছো কিনা? দিলাম। আচ্ছা ভালো কথা, কিন্তু সমস্যা হচ্ছে দেখো কতগুলো প্লাস মাইনাস, ঠিক আছে, কতগুলো প্লাস মাইনাস না, বেনজিন মোলার অবস্থা কিন্তু খুবই খারাপ এখন। এতগুলা প্লাস মাইনাস থাকা মানে কি এত বেশি চার্জ একটা স্ট্রাকচারের মধ্যে, তার মানে এখানে চার্জের তো কোনো স্থিতিশীলতাই থাকবে না, চার্জ কমাইতে হবে। কেমনে কমাবো? কেমনে কমাবো? আমরা করব কি, এই মাঝখানের মাইনাস আর মাঝখানের প্লাস এই দুইজনকে মিলায়া দিয়ে একটা বন্ধন বানানো যায় না? একটু কি পড়াইলাম, প্লাস মাইনাস মিলাইলে কি হবে বন্ধন, ঠিক আছে না? এখন যদি প্রশ্ন করতে পারো ভাই আপনি এই প্লাস মাইনাসই মিলাইলে কেন, আপনি কি উপরের মাইনাস প্লাস গুলো মিলাইতে পারতেন না? হ্যাঁ পারতাম, ওগুলো মিলাইলে তো স্ট্রাকচার আবার আগের জায়গাতেই চলে আসবে, তাহলে তো কষ্ট করে লাভ কি হলো, কথাটা বুঝতে ভাই? এই জন্য মাঝখানে দুটোকে মিলে কি বানাই ফেলছি প্লাস মাইনাস। তাহলে দেখো আমি কিন্তু অলরেডি দুইটা পাই বন্ধন নিয়ে কাজ করে ফেলছি, এখন কে বাকি? এই লাস্টের পাই বন্ধনটা বাকি না, এবার এটাকে টার্গেট করো, ঠিক আছে। এবার এই দুইটা ইলেকট্রনকে তুমি এইখানে তুলে দাও, ঠিক আছে না, এখানে তুলে দাও, দেখো কি হয়, লিখো খাতায় লিখো, দেখো কি হয়, মজার মজার জিনিস হবে। দেখো এই পাই বন্ধন তো অলরেডি ঠিক আছে, এটাতে আর কিছু করার দরকার নাই, এটা যেমন আছে তেমনই থাক। এই প্লাস তার জায়গাতে ঠিকঠাক আছে, ওকে সমস্যা নাই। এই মাইনাসও তার জায়গাতে ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন দেখো আমি যদি এই দুইটাকে এখানে তুলি তাহলে মাইনাসটা কই আসবে? এইখানে মাইনাসটা আসবে, ঠিক আছে না, আর প্লাসটা কই আসবে? আগে আইকো না, আগে আইকো না, আগে আমাকে আঁকতে দাও। এই দুইটাকে যদি এখানে তুলি তাহলে এখানে মাইনাসটা আসবে আর এখানে কি আসবে? প্লাসটা আসবে না? প্লাস। আবারও দেখো ভাই কতগুলা চার্জ স্ট্রাকচারের মধ্যে, ঠিক আছে, এত বেশি চার্জ থাকা যাবে না, চার্জ রিমুভ করতে হবে। তাহলে কাজ করো, এবার এই দুইটা প্লাস মাইনাস কি মিলায়া একটা বন্ধন দিয়ে দাও, ঠিক আছে, হয়ে গেছে একটা বন্ধন। আর এই দুইটা প্লাস মাইনাস কি মিলায়া আরেকটা বন্ধন দিয়ে দাও, বেশ সব চার্জ রিমুভ। কিন্তু কি চেঞ্জ বলো তো, প্রথমটা লাস্টের সাথে কি চেঞ্জ বলো দেখি, বলতে পারবে? হোয়াট ইজ দ্য চেঞ্জ? হোয়াট ইজ দ্য চেঞ্জ? কি চেঞ্জ দেখতে পাচ্ছ? অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছে, বলো সালাম কি চেঞ্জ হয়েছে? দেখো সব ডাবল বন্ড গুলা কিন্তু আগে যে জায়গায় ডাবল বন্ড ছিল না এখন ওই জায়গাগুলোতে ডাবল বন্ড চলে আসছে। এটা দিয়ে কি বুঝলাম? এটা দিয়ে বুঝলাম যে পাই ইলেকট্রন গুলো আসলে কখনোই দুইটা নির্দিষ্ট কার্বনের মাঝে থাকে না, ইলেকট্রন গুলো প্রতিনিয়ত কি করতে থাকে, তাদের জায়গা চেঞ্জ করতে থাকে পাই ইলেকট্রন গুলো, মানে ডাবল বন্ড ইলেকট্রন গুলো। তার মানে এই ইলেকট্রন গুলো দুইটা কার্বনের মাঝে সীমাবদ্ধ না থেকে পুরা বলয়ের মধ্যে তারা কি অবস্থায় থাকে? সঞ্চরণশীল অবস্থায়
থাকে, ঠিক আছে? তার মানে এখানে কি আছে, রেজোনেন্স আছে। ওকে, রেজোনেন্স আছে। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে স্ট্রাকচারটা, প্রথম যে স্ট্রাকচারটা, এইটারও প্রকৃতিতে কোনো অস্তিত্ব নাই, ন্যাচারের কোনো এক্সিস্টেন্স নাই। এই লাস্টের যেটা স্ট্রাকচার এইটারও কোনো এক্সিস্টেন্স নাই, আর মাঝখানের গুলোতে কোনো এক্সিস্টেন্স নাই, কেন? এখানে কোনো চার্জ আছে, ঠিক আছে? নেচারে কি আছে? বিজ্ঞানীরা কি করলো, বিজ্ঞানীরা এখন খুব বুদ্ধি খাটাইলো। ঠিক আছে, কিরকম বুদ্ধি? তারা বললো আচ্ছা এখন তাহলে তো ডাবল বন্ড আমি কোথায় দিব? অর্থাৎ যে কোনো দুইটা কার্বনের মাঝখানে তো আসলে দ্বিবন্ধন চরিত্রটা আছে, তাহলে এটাও তো কারেক্ট স্ট্রাকচার হইলো না। কথাটা বুঝো নাই? এটাও তো কারেক্ট স্ট্রাকচার হইলো না, তাহলে কোনটা কারেক্ট স্ট্রাকচার? এই জন্য বিজ্ঞানী একটু বুঝে তারা কি করলো, তারা এই ইলেকট্রনের সংযোজনশীলতা বোঝানোর জন্য তারা এরকম একটা ডটেড লাইন দিল, এইভাবে ডটেড লাইন দিল। এই ডটেড লাইন দিয়ে কি বোঝাচ্ছি? এই গোল্লা যেটা দিছি এটা দিয়ে বোঝাচ্ছি যে ইলেকট্রন বেঞ্জিন বলয়ের মধ্যে সঞ্চালনশীল অবস্থায় আছে, ঘুরতেছে এইভাবে চক্রাকার, বুঝছো? বলয়ের উপরে নিচে ইলেকট্রনগুলো সঞ্চরণশীল অবস্থায় আছে। তাহলে এটা দেখতে ভালো লাগতেছে? ডট তো দেখতে ভালো লাগতেছে না? তাহলে গোলাটা একটু সুন্দর করে দিই, বুঝছো? এইভাবে গোলাটা আসছে, সেইভাবে। তুমি যদি বলো যে ভাই একান্ত ডাবল বন্ড আছে বলে গোলা আছে না, এটা ভুল হবে। তোমাকে বলতে হবে এখানে রেজোনেন্স আছে, ঠিক আছে? ইলেকট্রনগুলো বলয়ের উপরে নিচে কি অবস্থায় আছে? সঞ্চরণশীল অবস্থায় আছে, বুঝছো কিনা? আচ্ছা, চলো একটু ইন্টারনেটে আমরা একটু যাই, যে ইন্টারনেট থেকে একটু আমরা একটু 3D ছবি দেখি, যেন আমাদের সুবিধা হবে। দেখো স্যার দিছি কতগুলো স্ট্রাকচার, রেজোনেন্স স্ট্রাকচার অফ এনি, এটা আমরা পড়বো, রেজোনেন্স স্ট্রাকচার অফ ফেনল এটা আমরা পড়বো, নাইট্রোবেনজিন পড়বো, বেনজোইক অ্যাসিড পড়বো, বেনজিন মাত্র বললাম, ঠিক আছে? চলো এটা ইমেজেস, এই চিত্রে আসো, এই ছবি একটু দেখো, এই রোডটা লক্ষ্য করো। আমি তোমায় গত ক্লাসে বলছিলাম না, কার্বন ডাবল বন্ডে থাকা মানে কি বলতো? কার্বনের কাছে একটা কি আছে? একটা সমান্তরাল পি অরবিটাল আছে, ঠিক আছে না? কার্বন ডাবল বন্ডে থাকা মানে কি? কার্বনের কাছে কি আছে? একটা সমান্তরাল পি অরবিটাল আছে। যেই অরবিটালটা ব্যবহার করে সে কি করে? পাশের কার্বনের সমান্তরাল পি অরবিটালের সাথে পাশাপাশি অধিক্রমণ ঘটিয়ে সে কি তৈরি করে? কার্বন কার্বন দ্বিবন্ধনটা তৈরি করে, ঠিক আছে না? তাহলে দেখো, এই দেখো 6টা কার্বন না, দেখো প্রত্যেকটা কার্বনে একটা করে পি অরবিটাল দেখতে পাচ্ছ না? ঠিক আছে না? ওকে, আচ্ছা, এইটাতে আরো ক্লিয়ার হবে। মানে ব্যাপারটা এভাবে চিন্তা করো যে মনে করো তোমার বেনজিন রিংটা হচ্ছে এই টেবিলের তলের উপরে আছে, বুঝছো কি না? বেনজিন রিংটা এই টেবিলের তলের উপরে আছে, আর পি অরবিটাল গুলো এইভাবে আছে, এইভাবে একটা পি অরবিটাল আছে, একটা, এই হলো দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, বুঝছো কি না? তাহলে পি অরবিটালের লোব কয়টা? দুইটা না? পি অরবিটালের লোব কি? একটা উপরে আর একটা কি নিচে। তাহলে পি অরবিটালের একটা লোব হচ্ছে তোমার এই টেবিলের উপরে আছে, আরেকটা হচ্ছে টেবিলের কি নিচে আছে। আর বলটা কোথায় আছে? বেনজিন রিংটা কোথায় আছে? ঠিক টেবিলের উপরে তলে, বুঝছো কি না? মানে বেনজিন হলো হচ্ছে একটা সমতলীয় যৌগ। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই যে বেনজিন বলয়ের উপরে ইলেকট্রনের কি আছে? সঞ্চরণশীলতা আছে। আবার বেনজিন বলয়ের নিচেও কি আছে? ইলেকট্রনের কি সঞ্চরণশীলতা আছে। সো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি রেজোনেন্স, এবং এটাকে কি বলা হয়? রেজোনেন্স হাইব্রিড। মানে এই যে তুমি গোল্লাটা দিলা, এটাকে কি বলে? রেজোনেন্স হাইব্রিড বলে এটাকে। এইটাই নেচারে আছে, বাকি একটাও কিন্তু নেচারে নাই। রেজোনেন্স হাইব্রিড
নেচারে কোনটা এখন থেকে যখন তুমি বেনজিন লিখবে ভিতরে অবশ্যই কি দিবা তুমি বইতে যায় দেখবা সব বিক্রিয়াতে বইয়ের সমস্ত রিঅ্যাকশনে বেনজিনের ভিতরে কি আছে গোল্লা বাবা দিবে ঠিক আছে গোল্লা বুঝছি বেনজিনের স্ট্রাকচার আচ্ছা ওকে চলো আজকে আমরা বেনজিনটা প্র্যাকটিস করলাম আরেকটা প্র্যাকটিস করব আমরা আজকে একটু সময় নিয়ে আমরা রেজুলেশনটা বিকজ এখান থেকে তোমার 10 নম্বর একটা সিকিউ আসবে এই টপিকটা তোমার গ্রুপ দিয়ে করতে হবে ধরো তুমি অর্গানিক টোটালি আনসার করতে চাও না শুধু খালি রেজোনেন্স করে যাও তাহলে তুমি একটা সিকিউ আনসার করে চলে আসতে পারবে এটা আসবে পরীক্ষায় দুনিয়া যদি 10 বার ধ্বংস হয়ে যায় এরপর যদি দুনিয়া নতুন করে আবার সৃষ্টি হয় তাও এটা আসবে কি করব এটা ছাড়া যদি রসায়ন প্রশ্ন কেউ তৈরি করে ওরে হচ্ছে যে ওর ওই বাদ দিবি ওর চাকরি ছুটি করবি চলো ক্লিয়ার মেডিকেল ক্লিয়ার চলো এখন আমরা কোনটা বলবো বেনজিন বাদে আমাদেরকে আরো 60টা যৌগের স্ট্রাকচার শিখতে হবে ভয় লাগতেছে অ্যাকচুয়ালি মজার বলি এই 60টার মধ্যে 4টা হচ্ছে একরকম আর বাকি 3টা একরকম বুঝছো এটা তুমি যদি অ্যাকচুয়ালি কয়টা ভালো করে শিখো 2টা তাইলে তোমার 7টা স্ট্রাকচার শিখা হয়ে যাবে তাহলে এখন যে জিনিসটা শিখাবো এরকম মনোযোগ দিয়ে দেখো এবার আমরা ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার দেখব আসো এই বসে ফোন রাখো এই কি করতেছ পুরো ফোন পকেটে ঢোকাও ফোন একটা জিনিস সবাইকে দেখাতে হবে আমার ফোন রেডি করেছি না এই যৌগটা কি দেখো এই যৌগটা হচ্ছে আমাদের ফেনল কি এটা ফেনল আমাদের বেনজিন রিং আছে বেনজিন রিং কি যুক্ত একটা OH বেনজিন রিং কি যুক্ত একটা OH এটা হচ্ছে আমাদের ফেনল চলো স্ট্রাকচার আঁকি হ্যাঁ ও বেনজিন যেটা পড়লাম এটা তোমাকে বুঝাইছি বেনজিনটা আসবে না পরীক্ষায় বেনজিনেরটা আসবে না এটা হচ্ছে হাতে খড়ি হইছে তোমার রেজোনেটিং স্ট্রাকচার আঁকাতে চলো মোট 5টা স্ট্রাকচার হবে দেখো মোট 5টা ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই অবশ্যই সবগুলা স্ট্রাকচারের আগে পরে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে থার্ড ব্র্যাকেট না দিলে জিরো কেন জিরো হ্যাঁ কেন এটা রুল নিয়ম থার্ড ব্র্যাকেট দিতে হবে আসো দেখো কি করবে এখন আমরা মনোযোগ দাও এখন এই ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার যখন তুমি আঁকবা এর নিয়ম হচ্ছে দুইটা ঢুকাবো দুইটা উঠাবো নিয়মটা কি দুইটা ঢুকাবো দুইটা উঠাবো এটা হচ্ছে আমাদের রুল কিরকম দেখো আমি এই অক্সিজেনের দুইটা লোন পেয়ারের মধ্যে দেখো দুইটা লোন পেয়ারের মধ্যে একটা লোন পেয়ার এই অক্সিজেন আর কার্বনের মাঝখানে ঢুকাই দিব তাহলে কয়টা ঢুকাইলাম দুইটা ঢুকাইলাম না ভিতরে এই আচ্ছা আর দুইটা ঢুকাবো দুইটা উঠাবো বলছি না কোন দুইটা উঠাবো এই যে পাই বন্ধনে যে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রনকে কি এখানে উঠাবো তাহলে প্রত্যেকটা স্ট্রাকচারে অ্যারো চিহ্ন কয়টা হবে দুইটা অ্যারো চিহ্ন হবে অ্যারো চিহ্ন কয়টা দুইটা হবে দুইটা ঢুকাবো দুইটা উঠাবো দুইটা ঢুকাবো দুইটা উঠাবো আচ্ছা চলো এটা করার ফলে কি হলো দেখি দেখো কার্বন আর অক্সিজেনের মাঝখানে একটা বন্ধন তো ভাইয়া আগে থেকেই ছিল নাকি একটা বন্ধন তো আগে থেকেই ছিল এখন যখনই আমি দুইটা ঢুকাইলাম নতুন করে একটা বন্ধন তৈরি হবে না কিছুক্ষণ আগেই পড়াইলাম যে দুটো ইলেকট্রন ঢুকাইলে কি নতুন একটা বন্ধন আসবে ঠিক আছে কইলো অক্সিজেন থাকলো অক্সিজেনে একটা লোন পেয়ার থাকলো
হাইড্রোজেন থাকবে। দেখো তো অক্সিজেন কয়তে চলে আসছে, অক্সিজেন কয়তে চলে আসছে, 3 হাতে না। একটু আগে কি বললাম, অক্সিজেন 3 থাকলে অক্সিজেন কি আসে প্লাস, এ প্লাস দিতে হবে, দিলাম, বুঝছে, প্লাস দিলাম। আর দেখো আমি যদি এই দুইটা এখানে উঠাই, এই দুইটা যদি এখানে উঠাই, তাহলে যার মাথায় তুলবো তার মাথায় কি আসে, মাইনাস আসে। এখন তুমি দেখো, তাহলে তুমি বলতে পারো ভাইয়া যার থেকে তুলবেন তার মাথায় তো প্লাস আসার কথা, তাহলে এই কার্বনে তো প্লাস আসার কথা। বাট তুমি কার্বনের হাত দেখো তো, কার্বনে কিন্তু 4 হাত পূর্ণ হয়েছে। দেখো এদিকে 2 হাত, উপরে 2 হাত, বামে 1 হাত, ডানে 1 হাত, 4 হাত পূর্ণ হয়েছে না। তুমি অলওয়েজ হাত দেখবা, তাহলে কার্বনের তো 4 হাত পূর্ণই আছে, কোনো প্লাস মাইনাস আসবে না। তাহলে কার্বন কি আছে, নিরপেক্ষই আছে, যদি 4 হাত ঠিকঠাক আছে। আচ্ছা এবার দেখো, ঠিক আছে এটা হইলো। এবার এই পাই বন্ধনের গায়ে কি হাত দিছি, দেই না, এটা যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে, যেমন আছে তেমনই থাকবে। এই পাই বন্ধনের গায়ে হাত দিছি, দেই না, এটা যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে, যেমন আছে তেমনই থাকবে, সিম্পল, যেমন আছে তেমনই থাকবে। তাহলে একটা স্ট্রাকচার হলো, ঠিক আছে। আচ্ছা এইবার তোমাদেরকে আমি কিন্তু গতদিনের আগের দিনটা পড়াইছিলাম। দেখো একটা ব্যাপার বুঝো, কোন পরমাণুর মাথায় যখন মাইনাস থাকে, বুঝো কোন পরমাণুর মাথায় যখন মাইনাস থাকে, মাইনাস মানে কি, মাইনাস মানে হলো দুইটা ইলেকট্রন, কয়টা, দুইটা। ধরো এক্স এর মাথায় মাইনাস আছে, এর মানে এখানে এই মাইনাসের জায়গায় কয়টা ইলেকট্রন আছে, দুইটা। অর্থাৎ এই দুইটার মধ্যে একটা হলো এক্স এর নিজের, একটা হলো এক্স এর কি নিজের ইলেকট্রন, আর আরেকটা সে আরেকজন থেকে কি অতিরিক্ত পাইছে, বুঝছো কিনা। এই দুটার মধ্যে একটা এক্স এর নিজের ইলেকট্রন, একটা হচ্ছে নিজের, আর আরেকটা হচ্ছে সে আরেকজন থেকে পাইছে। যেহেতু সে একটা এক্সট্রা ইলেকট্রন পাইছে, এই জন্য তার মধ্যে কি আসছে, একটা মাইনাস আসছে, বুঝছো কিনা। তাহলে মাইনাস মানে ইলেকট্রন কয়টা, দুইটা। তাহলে মাইনাস দেখলেও যেটা দুইটা ইলেকট্রন। তাহলে দেখো, তাহলে এখানে যে ভাই আমি মাইনাসটা দিছি, তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে, দুইটা আছে না, দুইটা। এবার আমি কি করব, এই মাইনাসের দুইটা এখানে ঢুকাবো, তাহলে দুইটা ঢুকাইলাম, মাইনাসের মধ্যে কয়টা আছে, দুইটা আছে। তাহলে এই মাইনাসের দুইটা ইলেকট্রন আমি এখানে ঢুকাই দিলাম, মানে এই দুইটা কার্বনের মাঝখানে আমি ঢুকাই দিলাম, আর এই দুইটা আমি এখানে তুলে দিলাম, সেম রুল, বুঝলি। প্লাসের মাধ্যমে দুটো দেন কত না, কোনটা, প্লাসের মাধ্যমে দেখো ব্যাপারটা দেখো, এইখানে তো একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এই মাইনাস মানে কয়টা ইলেকট্রন, দেখো কয়টা, মাইনাস মানে কয়টা, দুইটা না, দুইটা কি হবে? কোনটা, দুইটা কি হবে? এই দুইটার মধ্যে একটা হচ্ছে কার্বনের নিজের, একটা হচ্ছে কার্বনের নিজের, আর একটা সে পাশের কার্বন থেকে পাইছে। এই যে যখন আমি দুইটা ইলেকট্রন তুলে দিছিলাম, মানে এত কমপ্লেক্স চিন্তা করার তোমার এখন দরকার, যেটা বলি তুমি সেটা মনে রাখো। আপাতত আপাতত তুমি আকাশ শিখে গেলো, ডিপ চিন্তা ভাবনা তুমি পরে করো, ঠিক আছে। ওকে, নিয়ম কি বলছি ভাই, মাইনাস দেখলে বুঝে নিব ওখানে ইলেকট্রন কয়টা আছে, এত কিছু চিন্তা করার দরকার নেই আমার। মাইনাস দেখলে বুঝবো ওখানে ইলেকট্রন কয়টা আছে, দুইটা। তাহলে রুল কি, দুইটা ঢুকাবো দুইটা উঠাবো। তাহলে আমি মাইনাসের দুইটা এখানে ঢুকাই দিলাম, আর এই পাই বন্ধনের দুইটা আবার কি পাশের কার্বনে তুলে দিলাম, সেম রুল আগের মতোই, দুইটা ঢুকাইলাম দুইটা উঠাইলাম, সেম, দুইটা ঢুকাইলাম দুইটা উঠাইলাম। চলো এটা করার ফলে কি হয় দেখি। দেখো এই পাই বন্ধনের গায়ে হাত দিছি, এটার গায়ে টাচ করছি, করি নাই, তাহলে এটা যেমন আছে তেমনই থাকবে। উপরে কোনো কিছু করছি আমি, এই জায়গাটায় কিছু করছি, কিছুই করি না, এই জায়গাটা যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, এবার আসো
দুইটা ইলেকট্রন ঢোকানো মানে কি বলো, দুইটা ইলেকট্রন মিলে কি তৈরি হয়, একটা বন্ধন তৈরি হয় না, হয়ে গেল একটা বন্ধন, ঠিক আছে, হয়ে গেছে না, বন্ধন হয়ে গেল, মানে দুইটা ইলেকট্রন ঢোকা মানে কি, একটা বন্ধন তৈরি হয়ে যাবে। আর এই দুইটা ইলেকট্রন যদি এখানে তুলে দিতে, তাহলে মাইনাস থেকে এখানে এখানে চলে আসবে না বলো, তাহলে যার মাথায় তুলবো তার মাথায় কি মাইনাস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি বলতে পারো ভাইয়া যে এই কার্বনের কি 4 হাত পূরণ হয়েছে, ইয়েস। কিভাবে দেখো, এদিকে 2 হাত এদিকে 1 হাত, কয় হাত হইলো 3 হাত, আর আরেকটা হাতে হাইড্রোজেন আছে যেটাকে আমরা এখানে উল্লেখ করি না, হাইড্রোজেনকে আমরা শো করাই না, ঠিক আছে, দরকার নেই ওগুলো শো করানো, কারণ ওগুলোকে শো করলে স্ট্রাকচার কি দেখতে আরো কি মনে হবে, কমপ্লেক্স মনে হবে, বুঝছো। এইটা দেখতেই তো তোমার ফার্স্ট টাইম যদি কেউ দেখে ও জীবন অলরেডি করবে না। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, এগুলা দেখে প্রমাণ করতে চাই না। আমি যখন প্রথম পড়ছিলাম এগুলো, আমি সত্যি আমি প্রথমবার পড়ছিলাম, আমি এগুলো মুখস্থ করছিলাম, কিছুই বুঝিনি, আর মজাই হচ্ছে আমি মুখস্থ করে পরীক্ষা যতবার আনসার করছি প্রত্যেকবারে আমি ভুল করছি। এগুলো মুখস্থ করে তুমি যদি পরীক্ষা লিখতে যাও ভুল হবেই, 100% গ্যারান্টি। চলো এর পরেরটাতে কি করবো, আস্তে আস্তে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি। পরেরটাতে আসো, উপরে কি কোনো পরিবর্তন করছি, করবো না, উপরে যেমন আছে তেমনই থাকে, তুমি ঠিক রাখো। এটা চেঞ্জ হবে না। এবার সেম আগের মতোই দুইটা ঢুকাবো দুইটা উঠাবো, তাহলে দেখো এই মাইনাস এর কয়টা ইলেকট্রন আছে, দুইটা, তাহলে এবার এই মাইনাসের দুইটা এবার এখানে ঢুকায় দাও, ঠিক আছে, এখানে ঢুকায় দাও, আর এই পাই বন্ধনের দুইটাকে এবার এখানে তুলে দাও, তাহলে দুইটা ঢুকাইলাম দুইটা কি উঠাইলাম। আচ্ছা এতে করে কি হবে দেখো, এই পাই বন্ধনটা যেমন আছে তেমনই থাকবে, ওকে কোনো সমস্যা নেই। এই মাইনাসের দুইটা যদি এখানে ঢুকাই এখানে কি হবে বলো, একটা পাই বন্ধন তৈরি হবে, একটা বন্ড আসবে, আর এই দুটো যদি এখানে তুলি তাহলে এখানে কি আসবে, একই কাজ বারবার করতেছি। ফাইনাল বাকি আছে কি, এবার কি করব আগের মতোই, এই মাইনাসে কয়টা ইলেকট্রন, দুইটা, এই মাইনাসের দুইটা এখানে ঢুকায় দাও, আর কি করো এইখানে যে পাই বন্ধন আছে ওখান থেকে দুইটা ইলেকট্রন আবার আগের জায়গায় দিয়ে দাও, ঠিক আছে, আগের জায়গায় দিয়ে দাও। দেখো এবার কি হবে, এইখানে পাই বন্ধন ঠিক আছে, এইখানে পাই বন্ধন ঠিক আছে, এই মাইনাস যদি এখানে ঢুকাই দিলে এখানে কি হবে, নতুন একটা বন্ধন, ঠিক আছে না। এইখান থেকে যদি দুইটা ইলেকট্রন আমি এখানে তুলে ফেলি তখন বন্ধন কি আর দুইটা থাকবে, তখন বন্ধন একটা হয়ে যাবে না, বন্ধন তো একটা হয়ে যাবে, এবং অক্সিজেন বলবে আরে ভালোই তো আমি আমার ইলেকট্রন পেয়ে গেলাম, অক্সিজেন আবার তার স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে, ঠিক আছে, যেহেতু ইলেকট্রনগুলো আবার তার কাছে কি ফেরত আসছে না। এবার থার্ড ব্র্যাকেট দিতে হবে জিরো, ঠিক আছে, বলো চেঞ্জ কি, কত আসলে চেঞ্জ কি, হোয়াট ইজ দ্য চেঞ্জ, বেনজিনে যেমন চেঞ্জ হয়েছিল এখানে কি চেঞ্জ হয়েছে না, কি চেঞ্জ, সিগমা পাই সিগমা, এই ডাবল বন্ডগুলো সব জায়গায় চেঞ্জ করে ফেলছে না, এইখানে যে জায়গায় ডাবল বন্ড ছিল না ফাইনাল স্ট্রাকচারটাতে কি ওই জায়গাতে ডাবল বন্ড আছে, এইটাই হবে, বুঝছো, ইলেকট্রন না চলতে থাকবে, হ্যাঁ চলতে থাকবে, হ্যাঁ এটা আজীবন এভাবে চলতে থাকবে, বুঝছো, হ্যাঁ। আচ্ছা দেখো এখানে কি হয়েছে, এই মাইনাসের দুইটা আমি এখানে ঢুকাইছি, ঠিক আছে, তাহলে কি হয়েছে একটা বন্ড বন্ধন তৈরি হয়েছে না, আর এই ডাবল বন্ডের দুইটা আমি কি করছি আবার ওখানে উঠাই দিছি, তাহলে যদি আমি দুইটা ইলেকট্রন আবার আগের জায়গায় উঠাই দিই তাহলে তো বন্ধন কি আর থাকবে, তাহলে বন্ধন কি দুইটার যখন একটা হয়ে গেছে না, একটা হয়ে গেছে, আর অক্সিজেন কিন্তু এখন সে তার ইলেকট্রনটা পেয়ে গেছে, এই জন্য তার প্লাস এখন চলে গেছে,
এবং অক্সিজেন তার আবার তার নিরপেক্ষ অবস্থায় চলে আসছে। মোদ্দা কথা মাঝখানে প্লাস মাইনাস অনেক কিছু হবে, বাট হচ্ছে যে কি দিন শেষে স্ট্রাকচারগুলো কি থাকতে হবে ফাইনালি নিরপেক্ষ থাকা লাগবে। আচ্ছা তাহলে বলো অ্যাকচুয়ালি তাহলে নেচারে কি আছে? নেচারে এগুলোর একটাও এক্সিস্ট করে না। নেচারে কোনটা এক্সিস্ট করে? নেচারে হচ্ছে এটা এক্সিস্ট করে। এর ভিতরে গোল্লা দিতে হবে, ঠিক আছে? এর ভিতরে গোল্লা উপরে ওয়েট, এটা হচ্ছে প্রকৃতিতে এইটা থাকে। এগুলোর একটাও নেচারে নাই, কিন্তু এগুলো আমাদের আঁকতে হয় কেন? যাতে করে আমরা অ্যাটলিস্ট ইলেকট্রনগুলো কিভাবে বলয়ের মধ্যে মুভ করতেছে এক কার্বন থেকে আরেক কার্বনে, এই জিনিসটা আমরা শো করাইতে পারি। এই জিনিসটা তুমি যদি প্রপারলি ঠিকঠাকভাবে আঁকতে পারো তাহলে 4 নম্বর পাবো। আরেকবার একটু হ্যাঁ আচ্ছা, আবারও সবার কাছে সমস্যা নেই, সামনের ক্লাসে তো আলোচনা চলবে। দেখো এখানে আমাকে প্রথমত যে বেসিকগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া, আমি যখনই দুটো ইলেকট্রন তুলবো, যার মাথায় তুলবো তার মাথায় মাইনাস আসবে, যার থেকে তুলবো তার মাথায় প্লাস আসবে। এই বেসিকটা আমাদের জানতে হবে। আর দুটো ইলেকট্রন তোলা মানে কি তৈরি করা? প্লাস মাইনাস তৈরি করা। আবার যদি প্লাস মাইনাসকে একত্রে কম্বাইন করি বলে আবার কি বন্ধনটা আমি রিটার্ন পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাদের আরেকটা বিষয় রাখতে কি ভাই, অক্সিজেন যদি 3 হাতে থাকে তাহলে অক্সিজেনে কি আসে? প্লাস। আর অক্সিজেন 1 হাতে থাকলে অক্সিজেনে কি আসে? মাইনাস। তাহলে কি ছিল, আমরা কি করলাম, এই যে লোন পেয়ার আমরা বলছিলাম যে রেজোন্যান্সে কে কে অংশগ্রহণ করে? লোন পেয়ার এবং পাই ইলেকট্রন। তাহলে এখানে কি হলো, এই লোন পেয়ার এই দুটো এখানে ঢুকলো আর এই দুটো কি এখানে উঠলো। তাহলে দুইটা এখানে ঢুকে কি তৈরি হলো? একটা বন্ধন তৈরি হলো। আর দুইটা এখানে উঠে যাওয়ার কারণে এখানে কি আসছে? মাইনাস আসছে। আর মাইনাস মানে কয়টা ইলেকট্রন? দুইটা। এরপরে এই দুইটা এখানে ঢুকাইলাম আর এই দুইটা এখানে উঠাইলাম। তাহলে এই মাইনাসের দুইটা এখানে ঢুকাইলে এখানে কি আসবে? বন্ড আসবে। আর এই দুইটা এখানে উঠাইলে এখানে কি আসবে? মাইনাস আসবে। সেম কাজ আবার মাইনাসের দুইটা এখানে ঢুকাইলাম, এই দুইটা এখানে কি উঠাইলাম। এই এখানে মাইনাসের দুইটা এখানে ঢুকাইলে এখানে কি আসবে? বন্ড আসবে। আর এই দুটো এখানে উঠাইলে কি আসবে? এখানে কি আসবে? মাইনাস। আবারও সেম কাজ, এই মাইনাসের দুটো এখানে ঢুকাইলাম আর এই বন্ধনের দুটো এখানে কি উঠাইলাম। তাহলে এখানে বন্ড চলে আসবে। আর যেহেতু দুটো ইলেকট্রন উঠে গেছে, এখন বন্ধন একটা কমে গিয়ে অক্সিজেন আবার কি স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে। এই হচ্ছে আমাদের ফেনোলের রেজোন্যান্স স্ট্রাকচার। তো আগামী ক্লাসে আমরা এইটার মতো আরো 3টা প্র্যাকটিস করব, তাহলে জিনিসগুলো আরো আস্তে আস্তে কি ক্লিয়ার হবে। চর্চা ছাড়া এগুলো ক্লিয়ার হবে না। বাসায় বাড়ির কাছে থাকবে এই স্ট্রাকচার 2বার করে লিখে নিয়ে আসলাম, এইটাই এটা বাড়ির কাজ তুমি চেক করবে শর্টটা। এই ফেনোল স্ট্রাকচারটা 2বার করে লিখে নিয়ে আসলাম।